নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা ডিস্টোনিয়া সম্পর্কে কথা বলবো। ডিস্টোনিয়া পার্কিনসনে হওয়া একটি লক্ষণ যেখানে আপনার পেশিগুলি শক্ত হয়ে যায় এবং সেখানে স্প্যাজম হয়। এটি অনৈচ্ছিক হয়, প্রায়ই আপনার হাত নাড়াচ্ছেন, ঠিক না, 2 হাত নাড়াচ্ছেন। আমি বলছি এটি স্বেচ্ছামূলক আন্দোলন। আমরা থামতে চাইলে তখনই তা সম্ভব হয়। কিন্তু যদি এমন কোনো আন্দোলন শুরু হয় যা আপনার নিয়ন্ত্রণে না থাকে, আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণে না থাকে, তাকে আমরা ডিস্টোনিয়া বলি। যদি মস্তিষ্কে কোনো সমস্যা থাকে, আমরা সবাই জানি যে মস্তিষ্ক আমাদের শরীরের প্রতিটি আন্দোলন নিয়ন্ত্রণ করছে। তাহলে যদি কোনো রোগীর পার্কিনসন হয়, মস্তিষ্কের ভেতরে কোষের ক্ষতি হচ্ছে, তাহলে তাদের নিয়ন্ত্রণ পেশি থেকে হারাতে শুরু করে। যদি কমান্ড সঠিকভাবে না আসে বা ভুল আসে, তাহলে আমরা দেখতে পাই যে শরীরের বিভিন্ন অংশে তার প্রভাব পড়ে। যদি আমরা কম্পন দেখি, যেমন কম্পন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, এইভাবে ডিস্টোনিয়াও আমরা দেখতে পাই পার্কিনসন রোগীর মধ্যে। এখন এই ডিস্টোনিয়া রয়েছে, এটি 3 ধরনের হয়। একটা হলো তোমার ফুল। যদি শরীরে ডিস্টোনিয়া থাকে, তাহলে আপনার পুরো শরীরের পেশি, শরীরের অংশগুলি অনৈচ্ছিকভাবে নড়াচড়া করবে। এতে স্প্যাস্টিসিটি হতে পারে, এতে কঠোরতা হতে পারে। দ্বিতীয়টি হলো সেগমেন্টাল। যদি আপনার হাতে দেখেন যে আপনার হাতে কঠোরতা আসছে, নড়াচড়া হচ্ছে না, বা আপনি যখন চান তখন নড়াচড়া হয় না, কিন্তু নিজের ইচ্ছায় নড়াচড়া হচ্ছে, তাহলে আমরা এটিকে সেগমেন্টাল ডিস্টোনিয়া বলতে পারি। এইভাবে খুব ছোট অংশে দেখা যাচ্ছে ডিস্টোনিয়া। যদি এটি আঙুলে আসে, তাহলে আমরা এটিকে ফোকাল বলতে পারি। তাহলে এটি নির্ভর করে যে এটি কত বড় এলাকা কভার করছে। এর উপর নির্ভর করে আমরা এটিকে কোন সেগমেন্টে রাখবো এবং কিভাবে শ্রেণীবদ্ধ করব। এবং যদি ছোট একটি জায়গায় ফোকাস হয় সেখানে পয়েন্টে, তাহলে আমরা এটিকে ফোকাল বলবো। যদি একটি সেগমেন্ট পুরোপুরি কভার করে একটি অর্ধেক অংশ কভার করে, তাহলে আমরা এটিকে সেগমেন্টাল বলবো। যদি এটি আমাদের পুরো শরীরে থাকে, তাহলে আমরা এটিকে সম্পূর্ণ ডিস্টোনিয়া বলবো। এখন আপনি এই 3টি বুঝে নিয়েছেন। এখন গুরুত্বপূর্ণ হলো এর পেছনে এর লক্ষণগুলি কি হবে। যদি আপনার মতো আমরা দেখি যে কিছু মানুষ তাদের ইচ্ছার বাইরে লিঙ্ক করতে থাকে, চোখ নড়তে থাকে, এটি ডিস্টোনিয়ারই একটি রূপ। দ্বিতীয়টি হলো মুখের বেঁকে যাওয়া, ব্যথা হওয়া, কিছু সময় পরে নিজে থেকেই সোজা হয়ে যাওয়া, এটিও ডিস্টোনিয়া। ঠিক আছে, এইভাবে আঙ্গুলগুলি একদম শক্ত হয়ে যাওয়া এবং যখন আপনি খুলতে চান তখন তা খুলতে না পারা, এটি ডিস্টোনিয়া। তাহলে এই বিভিন্ন ধরনের ডিস্টোনিয়া আপনি শরীরের যে কোনো অংশে দেখতে পারেন। পার্কিনসন রোগীদের মধ্যে ডিস্টোনিয়ার আরও অনেক কারণ থাকতে পারে। শুধুমাত্র পার্কিনসন নয়, এতে আপনার মস্তিষ্কের আঘাতও হতে পারে, স্ট্রোকও হতে পারে এবং অনেক ধরনের সিনড্রোম থাকে, যেমন উইলসন সিনড্রোম, যেগুলির মধ্যে আমরা ডিস্টোনিয়া দেখতে পাই। তাই এর জন্য সঠিক ডায়াগনোসিস করানো খুবই গুরুত্বপূর্ণ। শুধু ডিস্টোনিয়া হয়েছে মানে এই নয় যে আপনার পার্কিনসন হয়েছে। ডিস্টোনিয়া যা হয় তা পার্কিনসনের একটি লক্ষণ হতে পারে এবং এমন অনেক রোগ আছে যার মধ্যে আমরা ডিস্টোনিয়া দেখতে পাই। তা ব্রেন স্ট্রোক হতে পারে, তা মাথার আঘাত হতে পারে। তাই যে কোনোভাবে যদি আমাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা ডিস্টোনিয়া দেখতে পারি। তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে কোনো ডিস্টোনিয়া রোগীর জন্য সঠিক নির্ণয় করা, যে তাদের এই সমস্যা কেন হচ্ছে, পার্কিনসনের কারণে হচ্ছে, মাথার আঘাতের কারণে হচ্ছে, ব্রেন স্ট্রোকের কারণে হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখন প্রশ্ন হয় এর চিকিৎসা কি। তাহলে যদি আমরা এর চিকিৎসা সম্পর্কে কথা বলি, ডিস্টোনিয়া চিকিৎসা আমাদের দেখতে পাওয়া যায় না। যদি আমরা ইন্টারনেটে খুঁজে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ডিস্টোনিয়ার ক্ষেত্রে কোনো চিকিৎসা নেই লেখা থাকে, কিন্তু আমাদের এটি একটু বিস্তৃতভাবে দেখা উচিত যে ডিস্টোনিয়ার মধ্যে পেশি শক্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের প্রথম কাজ কি করা উচিত? আমাদের পেশি শিথিলকরণের ব্যবহার করতে হবে যাতে আমাদের পেশি শিথিল হতে পারে, কারণ যদি পেশি খুব বেশি শক্ত থাকে তাহলে তা ব্যথা করে। তাই শিথিল করার জন্য পেশি শিথিলকরণের ব্যবহার করতে হবে। দ্বিতীয় জিনিস আমরা কি করতে পারি তা হলো পেশি শিথিল করার জন্য আমরা তাপের ব্যবহার করতে পারি, কারণ তাপ পেশিকে শিথিল করে টেন্ডনকে শিথিল করে। যে কোনো জায়গায় যদি শক্ত ভাব আসে, তাহলে তা শিথিল হয়ে যায়। এখন শরীরের কোনো অংশকে যদি আপনি গরম করতে চান, তাহলে তার অনেক পদ্ধতি আছে। আপনি তেল লাগাতে পারেন, তেলের মালিশ করতে পারেন। যখন আপনি মালিশ করবেন, তখন জায়গাটি গরম হয়ে যাবে, মৃদু তাপ পাওয়া যায়। আপনি কোনো যন্ত্র ব্যবহার করতে পারেন, অথবা বাজারে যে জলপ্যাড পাওয়া যায় সেগুলোরও ব্যবহার করে শরীরের সেই নির্দিষ্ট অংশে যেখানে আপনার ডিস্টোনিয়া হচ্ছে, সেখানে আপনি তা প্রয়োগ করতে পারেন। এখানে ঠান্ডা প্রয়োগ করবেন না, বরফ লাগাবেন না, কারণ তা করতে হবে না। কারণ যদি ডিস্টোনিয়া বাড়ে, পার্কিনসন এগিয়ে যায়,
তাহলে আমরা দেখব কিভাবে এগিয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মস্তিষ্কে যে ক্ষতি হচ্ছে তা থামাতে হবে বা যে ক্ষতি ইতিমধ্যে হয়েছে তার পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে এবং এই প্রক্রিয়ায় কাজ করে নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি সম্পর্কে খুব কম লোকই জানে এবং নিয়ে খুব কম কথা হয়। তাহলে এই ভিডিওর পরে আপনি যদি গুগল বা ইউটিউবে নিউরোপ্লাস্টিসিটি সার্চ করেন তাহলে আপনি খুব ভালো তথ্য পাবেন যে কিভাবে আমাদের মস্তিষ্ক নিজেই বিকাশ করে। এখন বুঝুন যে এটি মস্তিষ্কে যে নিউরন সেল থাকে সেগুলি জন্মগতভাবে নির্দিষ্ট থাকে। ধরুন আপনার মস্তিষ্কে 1 কোটি সেল আছে, তাহলে আপনার পুরো জীবনে সেই সংখ্যা 1 কোটি। এক কেন হতে পারে না? কারণ যে সেলগুলি আমরা জন্মগতভাবে পাই তারা তাদের সংখ্যা বাড়াতে পারে না, তারা কমতে পারে কিন্তু বাড়তে পারে না। এখন আমাদের কি করতে হয়? কিন্তু একটি শিশু ছিল যে জন্মেছিল, সে কথা বলতে পারতো না, হাঁটতে পারতো না, খেতে পারতো না। সে ধীরে ধীরে কি আমরা এত বড় হয়ে গেছি, কথা বলতে পারছি, আপনি শুনতে পারছেন, বুঝতে পারছেন, কেউ গণিতবিদ হয়, কেউ বিজ্ঞান শিক্ষক হয়, কেউ বিজ্ঞানী হয়। মস্তিষ্কের বিকাশ কিভাবে হয়েছে? যখন আমাদের নিউরন সংখ্যা একই থাকে তখন মস্তিষ্কে যে বিকাশ হয় তা সংখ্যার কারণে নয়, তা সংযোগের কারণে হয়। যে কোনো দেশের কত ভালো সংযোগ নেটওয়ার্ক আছে তার উপর নির্ভর করে যেটা কত ভালোভাবে বৃদ্ধি পাবে। এইভাবে মস্তিষ্কের ভালো সংযোগ হয় এক অংশের সাথে অন্য অংশের। যত ভালো সংযোগ হয় ততই আমাদের মস্তিষ্ক বিকশিত হয়। এই সংযোগের যে বিষয়টি আছে এটি কিভাবে ঘটে সেই প্রক্রিয়াকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। যদি আপনি গণিত বেশি করেন তাহলে আপনি গণিতে খুব ভালো হবেন কিন্তু বিজ্ঞানে পিছিয়ে পড়বেন। এটি কেন সম্ভব হয়েছে? আমরা মস্তিষ্কের একটি অংশকে খুব বিকশিত করতে পারলাম, আমরা সেটিকে বিকশিত করেছি নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে। এখন এটাই রোগের সমাধানও। যদি কোনো রোগী পার্কিনসন রোগে আক্রান্ত হয় বা তার ব্রেন স্ট্রোক হয়েছে বা কোনো ব্রেন ঢাসকা কোনো ডিসঅর্ডার থাকে তাহলে তার সমাধান কোথাও না কোথাও সেই নিউরোপ্লাস্টিসিটি হয়। যে এলাকায় ক্ষতি হয়েছে, যে কোষগুলির ক্ষতি হয়েছে তাকে বাইপাস করে দাও। যেমন যদি আপনি দিল্লি আসতে চান এবং ট্রাফিক বেশি থাকে তাহলে আমরা কি করি? মাল্টিপল বাইপাস ব্যবহার করতে পারি কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এতে একটু বেশি সময় লাগতে পারে, আমরা শেষ পর্যন্ত পৌঁছে যাই। একইভাবে মস্তিষ্কের কোনো একটি সেগমেন্ট তার কাজ বন্ধ করে দিলে তার কারণে আমাদের অনেক ফাংশন প্রভাবিত হতে শুরু করে। তাহলে আমাদের সেটিকে বাইপাস করতে হয়। এর জন্য একটি ভালো সংযোগ প্রয়োজন মস্তিষ্কের ভিতরে। নতুন সেই সংযোগ বাড়ানোর পদ্ধতি হলো নিউরোপ্লাস্টিসিটি। এখন নিউরোপ্লাস্টিসিটি আমাদের শরীরে জন্মগতভাবে শুরু হয় এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এটি ভালোভাবে চলতে থাকে। ৩০-এর দশক পর্যন্ত এটি খুব ভালোভাবে চলে এবং যত আমরা বয়সে বড় হই এটি ধীরে কমতে থাকে এবং ২০-এর দশকের শেষে এসে এটি অনেকাংশে বন্ধ হয়ে যায়। কিন্তু এমন নয় যে এটি আবার শুরু হতে পারে না। যদি মস্তিষ্কে কোনো ধরনের আঘাত হয় তাহলে শরীরের মস্তিষ্ক নিজেই সেটিকে নিরাময় করে। যেমন ত্বকে লাগলে এটি নিজে থেকেই সেরে যায়, তাই না? তাকে পরিষ্কার রাখতে হয়। এই ধরনের মস্তিষ্কে জমাট বাঁধলে, শিরা ফেটে গেলে আমরা তাকে ব্রেন স্ট্রোক বলি। এর মধ্যেও পুনরুদ্ধার দেখা যায় কারণ নিউরোপ্লাস্টিসিটি উচ্চ গতিতে শুরু হয় পরবর্তী 6 মাসের জন্য। এখন একটি পার্কিনসন রোগীর মস্তিষ্কের ভিতরে যে ক্ষতি হচ্ছে তা ধীরে হচ্ছে, তাই তার পুনরুদ্ধার সহজে হয় না। তাই আমাদের মস্তিষ্ককে উৎসাহিত করতে হয় যাতে এটি তার নিউরোপ্লাস্টিসিটির মাধ্যমে যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে পারে। এখন আমাদের মস্তিষ্ককে বোঝাতে হয় যে আপনার যে সমস্যা হচ্ছে তার সমাধান আপনার কাছেই আছে। তাহলে আমরা রোগীর জন্য কি করি? যখন আমরা কোনো ব্যায়াম করাই এবং রোগী ব্যায়ামের পর হাত চালাতে চায় কিন্তু তা না চলে, তখন সেটা হাতের সমস্যা। হাত না চললে কে তা বুঝছে? মস্তিষ্কই তা বুঝছে। যখন বোঝা যায় যে হাত দিয়ে খেতে সমস্যা হচ্ছে, আমার হাত চামচ ধরছে, তখন মস্তিষ্ক এটি স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করে, একটু চাপ দেয় এবং এটি প্রয়োজনীয়তাকে শুরু করে এবং অনেকাংশে নিয়ন্ত্রণ ফিরে আসে। যদি নিয়ন্ত্রণ না আসে তবুও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পার্কিনসন, যা নিজে থেকেই বাড়তে থাকা একটি রোগ, তার উপর নিয়ন্ত্রণ আসুক। এটি যেন আর না বাড়ে, কারণ আজকের যে অবস্থা আমাদের সত্যিকারের কম্পন আছে, ডিস্টোনিয়া আছে, ব্যথা আছে, তা যদি বয়সের সাথে বাড়ে তাহলে রোগীর যে লক্ষণগুলি দেখা যায় সেগুলিও বাড়তে থাকে। এবং এটি এমন একটি রোগ যা বৃদ্ধ বয়সে রোগীর শরীর এমনিতেই দুর্বল হয়ে যায় এবং এটি আরও সমস্যাগুলি বাড়িয়ে তোলে।
তাহলে যদি আপনার ডিস্টোনিয়া বা পার্কিনসন থাকে তাহলে এখনই কাজ করার প্রয়োজন আছে আপনার মস্তিষ্কের উপর, আপনার স্নায়ুতন্ত্রের উপর। আয়ুর্বেদিক ওষুধে এর কোনো সমাধান নেই। ডাক্তাররা আপনাকে এটাই বলেন, সিন্দুপার বা লেভোরোপা। যা প্রভাব ফেলে তা কিছু সময়ের জন্য থাকে, শেষ হয়ে যায়। কোনো স্থায়ী সমাধান এখনো নেই। কিন্তু আমরা যা আয়ুর্বেদ থেকে করে আসছি তা খুব ভালো ফলাফল দিচ্ছে। রোগীকে প্রথম মাসেই ফলাফল দেখা শুরু হয় যে ঠিক আছে, আমি ওষুধ নিয়েছিলাম এবং এখন আমি দেখতে পাচ্ছি যে এটি কমতে শুরু করেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা রোগীকে পুরোপুরি সুস্থ করতে না পারি, কিন্তু রোগীর জীবনে যদি 10, 20 বা 50% আরাম দিতে পারি, তাহলে রোগীর জীবন অনেক উন্নত হয়। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি ডিস্টোনিয়া এবং পাকিস্তান সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো সন্দেহ থাকে, ডাক্তারদের সাথে কথা বলুন। তারা আপনাকে বলবেন কিভাবে আমরা ডিস্টোনিয়াকে পাকিস্তান থেকে বের করতে পারি। এই সঙ্গে আমি আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।